তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছে গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে মাঠে, প্রধানমন্ত্রী বললেন হতে হবে জনগণের সেবক। বিদেশি চ্যানেলগুলো যেদিন ক্লিন ফিট পাঠাবে সেদিন সম্প্রচার, কোনো অজুহাত নয় জানালেন মন্ত্রী। জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্থানীয় সরকার মন্ত্রীর তাগিদ, কাউন্সিলরদের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান ডিএনসিসির মেয়রের। করোনায় আরও 21 জনের মৃত্যু, ঢাকার বাইরেও মিলবে ফাইজারের টিকা, 10 সিটি ও 19 জেলায় প্রস্তুতি। Saudi Extreme. Enjoy smooth speed. শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করার পাশাপাশি জনগণের সেবক হিসেবে পাশে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। বুধবার সকালে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজন করা হয় 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শোষিত বঞ্চিত মানুষকে মুক্তি দিতেই বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন, তার জীবন উৎসর্গ করেছেন। তার স্বপ্ন ছিল দেশের একজন মানুষও যেন না খেয়ে না থাকে। আইন ও প্রশাসনের কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। প্রযুক্তি জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে নিজ নিজ কর্মস্থলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মকর্তাদের করণীয় নির্ধারণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষ যেন প্রশাসনের সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। 2041 সালে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দিতে নবীন কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। পরে তিনি বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড ইস্যুতে কেবল অপারেটরদের আর সময় দেওয়া হবে না বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বিদেশি চ্যানেলগুলো যেদিন থেকে ক্লিন ফিড পাঠাবে সেদিনই সম্প্রচার করা যাবে। অনেকগুলো চ্যানেল এরই মধ্যে ক্লিন ফিড প্রচার শুরু করেছে, বাকিগুলোও শিগগিরই শুরু করবে। মন্ত্রী বলেন, কেউ যদি বৃহস্পতিবার গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলের নেতারা জানিয়েছেন, অতীতে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন তাদের কাউকে মনোনয়ন দেয়া হবে না। বিসিবি নির্বাচন নিয়ে এই মুহূর্তে মিরপুরে কথা বলছেন নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই হলো সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোটটা আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে এবং সেই থেকে
রেজাল্টটা যেটা হবে কোন ক্যাটাগরিতে কত টোটাল ভোট, কতগুলো কাস্ট হয়েছে এবং কে কত পেয়েছে, এটা নির্বাচন কমিশন আপনাদেরকে এখনই জানিয়ে দেবে। কাজে আমার মনে হয় আমার কাছ থেকে বেশি মানে বলার কিছু নেই। প্রথম কথা হচ্ছে নির্বাচন কাকে বলে আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে দেখিনি, গত 2 বার নির্বাচন হয়নি। আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। তবে আমি আরো খুশি হতাম যদি আরো বেশি পার্টিসিপেশন থাকতো নির্বাচনে, আরো অনেক ভালো ভালো ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারতো, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এবার প্রথমবার থেকে হয়তো তারা একটু সন্দিহান ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একরকম নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এইবার আপনার বিষয়টা হচ্ছে যে 16 জনের সাথে আপনাকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, বিষয়টা কেমন? এটা অত্যন্ত আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স। কারণ সত্যি কথা বলতে কি, যেই পরিমাণ ভোট ছিল কিছু আন্দাজ করা যায়, 30% কিন্তু আন্দাজ করা যায় যে কোথায় যেতে পারে, কে কাকে ভোট দিবে। বাকি 60% আসলে বোঝা যায় না, বা 70%। এইবারের ভোটে একটা জিনিস রিফ্লেকশন এখন পর্যন্ত আমরা যা জানি, যেটা মনে হয়েছে যে 99% ভোটারদের আস্থা আছে যাদেরকে পাস করেছে, মানে যারা এবার পাস করেছে তাদের উপর। এটা একটা ভেরি গুড কনফিডেন্স। এবং তার চেয়ে বড় কথা, আগের বোর্ডে যারা ছিল, পুরাতন যারা, তারা সকলেই পাস করেছে, এটাই হলো সবচেয়ে আপনি এমন একটা সময় যাচ্ছেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আগামী সময়ের জন্য ক্রিকেটের জন্য এবং ক্রিকেটারদের জন্য কি অঙ্গীকার করতে চান আপনার কাছে? এটা বরং কালকেই বলি, কালকে আবার দুপুরে আসবো, কালকে বলাই আমরা আগে নির্বাচন কমিশন রেজাল্টটা বলুক, সবকিছু আপনাদের জানানোর পরে তারপরে আমি আমার মন্তব্য করব। আপনি বলছিলেন যে আরো পার্টিসিপেন্টটা বেশি হলে ভালো হতো, আমরা দেখি যে পার্টিসিপেন্ট থাকার পরও মানে নির্দিষ্ট সময় মনোনীত প্রস্তাব না করার পরও কালকেও আপনার সুযোগ প্রত্যাহার করে নিল। এটা আপনি মনে করেন শেষ মুহূর্তে তাদের প্রত্যাহার করলো কি কারণ? এটা কি মানে কোনো নেগেটিভ বিষয় কিনা? এক। আর 2 নম্বর হলো যে আপনারা পোস্টাল ভোট করেছিলেন ডিউ টু প্যান্ডামিক, কিন্তু আসলে নির্বাচনী সিচুয়েশন এবং দেশে যে প্যান্ডামিক সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে, এই সিচুয়েশনে মনে করেন যে পোস্টাল ভোটটা আসলে রাখাটা কতটুকু যৌক্তিক ছিল? এখানে ব্যাপার পোস্টাল ভোটের ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পোস্টাল ভোট যে আহামরি খুব বেশি তা না, প্রথম কথা। মানে আমার জানা মতে এখানে যে জিনিসটা হয়েছে ওই সময়টায় যখন নাকি আমরা এজিএম করেছিলাম, এজিএমে এইটা উত্থাপিত হয়েছিল যে পোস্টাল ভোটের সুযোগ রাখা হোক। তখনকার কন্ডিশন আর এখনকার কোভিড সিচুয়েশন এক না। তখন অনেক শঙ্কা ছিল যে সামনে কোভিড সিচুয়েশন আরো খারাপও হতে পারে, সেই জন্য হয়তো অনেকে চেয়েছিলেন। কিন্তু আমরা কিন্তু কাউকে বলি নাই যে তাদেরকে কাউকে পোস্টাল দিতে হবে বা ইমেইলতে দিতে হবে বা কিছু। অপশনটা কিন্তু ভোটারের উপরেই ছিল, তার ইচ্ছা সে পোস্টাল দিবে না ইমেইলে দিবে না এসে দিবে। খালি এই ইনফরমেশনটা আমরা জানতে চেয়েছি সে কোনটা দিতে চায়, বাকিটা কিন্তু তার ইচ্ছা। মানে আমার কথা, সবাই কিন্তু ইচ্ছা করলে সশরীরেই দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনি যাদেরকে পেয়েছেন সহকর্মী হিসেবে, সেই সহকর্মীদেরকে আপনি কতটুকু বিসিবি নির্বাচন নিয়ে কথা বলছিলেন নাজমুল হাসান পাপন। যাচ্ছি পরের প্রসঙ্গে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনে একথা জানান তিনি। এ সময় নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন
নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,635 জনের। 821টি ল্যাবে 24 ঘন্টায় 24,376 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 703 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.88%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,60,155 জনে। সুস্থ হয়েছেন আরও 817 জন। এ নিয়ে মোট সুস্থ 15,21,011 জন। এবার ঢাকার বাইরেও দেয়া হবে ফাইজারের করোনার টিকা, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের 10 সিটি কর্পোরেশন সহ মোট 19 জেলার নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা প্রবাসী সহ সবাই আগামী সপ্তাহ থেকে পাবেন ফাইজারের এ টিকা। দেশে এ পর্যন্ত কোভ্যাক্সের আওতায় 49 লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে। বর্তমানে সরকারের হাতে মজুদ আছে প্রায় 40 লাখ টিকা। আজ আসছে আরও 15 লাখ। -70°C তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বাংলাদেশকে 26টি ফ্রিজার উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এ টিকা যাচ্ছে ঢাকার বাইরের 19 জেলায়। কিছু বিভাগ আছে, কিছু জেলাও আছে, কিছু বিভাগও আছে, সিটি কর্পোরেশনও আছে। যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি। ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে অচিরেই আমরা সেটা শুরু করব। ইতিমধ্যে আমাদের মধ্যেখানে ফ্রিজার চলে এসছে। এর আগে ফাইজারের টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এবার তা সবার জন্য উন্মুক্ত। বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার পাশাপাশি শেষ হয়েছে কর্মীদের প্রশিক্ষণ। তাপমাত্রা সংবেদনশীল এই টিকা 12 ঘন্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা এই সমস্ত আলট্রা কোল্ড চেইনের যতগুলো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো সংরক্ষণ করার মতন এবং সরবরাহ করার মতন ন্যূনতম সক্ষমতা আমরা অর্জন করেছি এবং এটা দিয়ে আশা করছি সামনের দিকে এই সমস্ত চ্যালেঞ্জের ভ্যাকসিন যেগুলো আসবে আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারবো। বর্তমানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল সহ রাজধানীর 7টি হাসপাতালেই কেবল দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এই বিষয়ে ব্রিটিশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ব্রিটেনের মতো উন্নত দেশ যেখানে তাদের ইলেকট্রনিক সফিস্টিকেশন অনেক ভালো, তাদের পুলিশরা অনেক ওয়েল ট্রেন্ড, সেই সমস্ত জায়গায় একজন জনপ্রতিনিধি এখানে এসে তারা গ্লাস ভেঙে দেয়, আপনার মেসেজ দিয়ে যায়, এটা খুবই দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি যে ব্রিটিশ সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি এবং যা যা করার তারা করবে। সঠিকভাবে জন্ম মৃত্যুর নিবন্ধন করা হলে সেবা পাওয়া সহজ হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীর কাকরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নিবন্ধন করার ক্ষমতা কাউন্সিলরদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন ঢাকা উত্তরের মেয়র। স্কুল ভর্তি ও পাসপোর্ট করানো সহ জাতীয় গুরুত্বপূর্ণ 18টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়, আর ওয়ারিশ নির্ধারণ সহ বেশ কয়েকটি কাজে প্রয়োজন হয় মৃত্যু সনদের। কিন্তু এই দুটি সনদ নিতে তেমন আগ্রহ নেই মানুষের। জন্ম ও মৃত্যুর 45 দিনের মধ্যে নিবন্ধন করার নিয়ম থাকলেও বেশিরভাগ মানুষই তা নিচ্ছেন না। এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে প্রথমবার পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। আলোচনায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে কাউন্সিলরদের কাজে লাগানোর পরামর্শ দেন ঢাকা উত্তরের মেয়র। জনপ্রতিনিধির কাছে যদি আমরা এটা বিতরণ না করতে পারি, স্যার, আমরা যদি সেই জন্ম নিবন্ধন দিতে না পারি, আমাদের 5টা অঞ্চলে এটা তো অত্যন্ত চাপ পড়ে যাবে। আমি আজকে অনুরোধ করছি, এখানে রেজিস্ট্রার জেনারেল অফিসে আমরা অলরেডি চিঠি আমরা পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমাদেরকে পারমিশনটা দিয়ে দেওয়া হোক। এ সংক্রান্ত আইনের কিছু ভুল তুলে ধরেন ঢাকা দক্ষিণের মেয়র, বলেন সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে হবে। নিবন্ধকের কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের 30 দিনের মধ্যে নিম্ন বর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন।
সিটি কর্পোরেশনের মেয়রের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল, এটা আসলে কোনোভাবে সমীচীন না। সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেবা নিশ্চিত করতে দেশের সব নাগরিকদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। যত তাড়াতাড়ি আমরা জন্ম মৃত্যু নিবন্ধনটা করতে পারি তত বেশি আমরা আপডেটেড থাকব এবং ইমিডিয়েটলি once we require any source of a service has to be extended to the particular person, তাহলে কিন্তু আমরা তখনই এই সেবাটা দিতে পারব। 2024 সালের মধ্যে জন্ম নিবন্ধন শতভাগ কার্যকর করার কথা জানান সংশ্লিষ্টরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানির চাল বাজারে এলেও দাম কমেনি, বরং বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তারপরেও খাদ্যমন্ত্রীর দাবি, এখনো সহনীয় পর্যায়ে রয়েছে তার চালের দাম। মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনের তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সরকারি গুদামে মজুতও যথেষ্ট। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে, এজন্য 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। টিসিবি বলছে, গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে 1.67%। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকায়, নাজির সাইল 62 থেকে 70 টাকা। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। সাধারণ মানুষের জিম্মি হয়ে গেছে, কিছু কতিপয় লোকের কারণে আমরা আজকে জিম্মি। মিলেরা তাদের মেলে নিয়ে তাদের মোড়কে এই বাইরের চালটা বইরা তারা বাজারজাত করে তাদের দামে। এই জন্য মিলারদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে। বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন মন্ত্রী। আপনারা ভালো করে আপনারা যাচাই করে দেখেন, বাজারের দাম অনেক কম। খুচরা বিক্রেতা মানে নেওয়ার পরে সে 5 টাকার নিচে কোনো কেজিতে লাভ করতেই চায়, এই প্রবণতাটা খুব বেশি। একটা মূল্য কমিশন না থাকলে এটা লাগাম টানে ধরে, আর তথ্য বিভ্রাট তো আছেই। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আলাদা মূল্য কমিশন নয়, সরকারি সংস্থাগুলোকেই বাজার নিয়ন্ত্রণে আরও দক্ষ হতে হবে। আমদানির সুযোগ মিল মালিকদের না দিয়ে আমদানিকারকদের দেওয়ার পরামর্শ তাদের। মার্কেটিং ডিপার্টমেন্টকে আসলে শক্তিশালী করতে হবে, সেটি কিন্তু খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই এবং সারা বাংলাদেশ জুড়ে তাদের কিন্তু সক্ষমতা নেই। আমার মনে হয় প্রথমে এদের সক্ষমতা বাড়িয়ে দেখা দরকার, যে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান রয়েছে, এর মাধ্যমে এটা আরও কিছু সফলতা অর্জন করা যায় কিনা। একটা কমিশন করলে, কমিশন জোর করে কিন্তু দেশে চাপিয়ে দিয়ে এই বাজার মূল্য আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুত রয়েছে 14,90,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুভ মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। চণ্ডীপাঠ সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে শুরু হয় যাত্রা। 6 দিন পর 11ই অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনকেই বলা হয় মহালয়া। সুরের মূর্ছনা, চণ্ডীপাঠ ও নাচের ছন্দে মহালয়ার ভোরে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুর মর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়। পুরাণ মতে এদিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। পিতৃপক্ষের শেষে শুরু হয় দেবীপক্ষে। পৃথিবীব্যাপী অশুভ শক্তি যেটি, সেটা করোনাসুর। আমরা প্রার্থনা করছি করোনাসুরকে বধ করবেন মা দুর্গা। এই যে মহামারী যে হচ্ছে পৃথিবী জুড়ে, সেটা চলে যাক। দেবী পক্ষের এই প্রথম দিনে মায়ের যে আগমন, এটি সারা বিশ্বে একটি মঙ্গল বার্তা মা নিয়ে আসেন। অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশে যে বসবাস করতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 11 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত মহালয়া থেকেই দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পান ভক্তরা। পিতৃপক্ষের এই দিনে পিতৃপুরুষরা আসে মর্তলোকে, মূলত পিণ্ড এবং জল আমরা দিব তাকে। মহালয়া অর্থাৎ মহা আলয়, স্ত্রীলিঙ্গে মহালয়া করা হয়েছে, অর্থাৎ গ্রেট শেল্টার, অর্থাৎ সর্বোত্তম আশ্রয়স্থল। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির
রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ মন্দির, বনানী পূজা মণ্ডপ সহ দেশের অন্যান্য মন্দিরেও মহালয়া উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয়, কিন্তু কোনো ধর্ম এই হানাহানির কথা বলেনি। সনাতন ধর্ম অনুসারে মহালয়া তিথিতে পূর্বপুরুষকে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় অঞ্জলি প্রদান করেন স্বজনরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রসায়নে যৌথভাবে নোবেল পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও মার্কিন গবেষক ডেভিড সি ম্যাকমিলান। জৈব অনুঘটক বিক্রিয়ার নতুন প্রযুক্তি আবিষ্কারে সফলতার জন্য তারা এই স্বীকৃতি পেলেন। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে সুইডিশ একাডেমি অফ সায়েন্স এই ঘোষণা দেয়। বলা হচ্ছে তাদের এই আবিষ্কার ওষুধ গবেষণায় বড় ভূমিকা রাখবে, পাশাপাশি রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতিকে আরও পরিবেশ বান্ধব করবে। 1968 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জন্ম নেন বেঞ্জামিন লিস্ট, আর ডেভিড সি ম্যাকমিলান যুক্তরাজ্যের বেলফিলে জন্ম নেন 1968 সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হয়েছে ভোট গ্রহণ। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশিদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান। রাজশাহী বিভাগ থেকে 7-2 ভোটে খালেদ মাসুদকে হারিয়ে পরিচালক হয়েছেন সাইফুল আলম স্বপন। ঢাকা বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয় আর তানভীর আহমেদ টিটু নির্বাচিত হয়েছেন। আর ক্যাটাগরি 3-এ নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর আগে চট্টগ্রাম ও খুলনা বিভাগের 2 জন করে 4 জন এবং বরিশাল, সিলেট ও রংপুরের 1 জন করে মোট 7 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সেরা 3-এ বাংলাদেশের নাসুম আহমেদ। মুশফিক ও সাকিবের পর টাইগারদের তৃতীয় সদস্য জায়গা পেলেন মাস সেরার তালিকায়। সেপ্টেম্বর মাসের সেরা হতে নাসিমের সঙ্গী নেপালের সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের বড় অবদান নাসুমের। 8 উইকেট নিয়ে ল্যাথামের সাথে যৌথভাবে হন সিরিজ সেরা। অন্যদিকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ 2-তে 6 ম্যাচে 18 উইকেট নিয়ে আলো করেন স্পিনার লামিচানে, আর ওভারে 6 ছক্কা হাঁকিয়ে স্পটলাইটে আসেন জাসকারান। পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলেন 173 রানের ইনিংস। ওয়ানডেতে 5-এ নেমে যেটা সর্বোচ্চ রানের রেকর্ড। আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয় প্লেয়ার অব দ্য মান্থ। ইউএফা নেশনস লিগে আজ বড় ম্যাচ। শেষ 4-এ ইউরোজয়ী ইটালির মুখোমুখি হবে স্পেন। সেমির লড়াই শুরু রাত 1:45-টায়। অপরাজেয় থাকার রেকর্ড গড়ে আত্মবিশ্বাসে তুঙ্গে ইটালি। আজুরিদের বিজয় রথ থামাতে প্রত্যয়ী এনরিকের দল। রবার্তো মানচিনির ইতালি অদম্য, টানা 37 ম্যাচ অজেয় তারা। দুরন্তেই যাত্রাপথে জয় করে নিয়েছে ইউরো। তাদের বিজয় রথ থামাতে প্রত্যয়ী লুইস এনরিকের স্পেন, তবে কঠিন হবে সেই লক্ষ্য অর্জন। 2018-তে মানচিনি হেড কোচের দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 ম্যাচ হেরেছে আজুরিরা। ইউরোর সেমিতে দারুণ লড়েও পারেনি স্পেন, টাইব্রেকারে হারে ইতালির কাছে। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আরেক টুর্নামেন্টের সেমিতে নামবে মানচিনির শিষ্যরা। 2 দলেই আছে ইনজুরি সমস্যা। ইমোবিলে ও বেলোত্তিকে পাবে না ইতালি। ডিফেন্সে 2 অভিজ্ঞ কিয়েলিনি ও বোনুচ্চি ইতালির বড় ভরসা। আমাদের লক্ষ্য ফাইনাল। আমরা 37 ম্যাচ ধরে অপরাজেয়। এই ধারা আরো দীর্ঘ করতে চাই। এটা নির্ভর করবে আমরা সামনের ম্যাচগুলো কতটা ভালো খেলছি তার উপর। স্পেনের ইনজুরি লিস্ট বেশ লম্বা। পেড্রি, আলকান্তারা, দানি অলমো, মোরাতা, জর্ডি আলবাকে ফিট না থাকায় পাওয়া যাবে না। বল দখলে রেখে যত বেশি সম্ভব আক্রমণের সুযোগ তৈরি করতে চাই। আমার বিশ্বাস আমরা পারব। এরপরও যদি প্রতিপক্ষ ভালো খেলে মেনে নিতে হবে। আমাদের হারাবার কিছু নেই। 2 দলের মুখোমুখি লড়াই বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ 10 বারের দেখায় ইতালির জয় 4টি আর স্পেন জিতেছে 3টি। বাকি 3 ম্যাচ ড্র।
গেল এক দশকে কোনো বড় শিরোপা নেই স্প্যানিশদের। অন্যদিকে খারাপ সময় পেছনে ফেলে ইতালি এখন তুমুল ছন্দে, ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে তারা। আজুরিদের অবস্থান 5 নম্বরে আর স্পেন রয়েছে 8-এ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো সিনেমার শুটিং হতে যাচ্ছে মহাকাশে। এরই মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছেন রুশ সিনেমার পরিচালক ক্লিম শিপেঙ্কো ও অভিনেত্রী ইউলিয়া পিরিসিল। সেখানে তাদের থাকতে হবে 12 দিন। গবেষণা বা ভ্রমণ নয়, এবার শুটিং করতে রাশিয়ার সুইচ MS-19 মহাকাশযানে চেপে বসেন সিনেমার পরিচালক ক্লিম শিপেঙ্কো, অভিনেত্রী ইউলিয়া পেরিশিল্ড ও 2 নভোচারী। মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে যাত্রা শুরু করেন তারা। তারপর 3 ঘন্টা 12 মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় তাদের বহনকারী মহাকাশযানটি। তবে মহাকাশে পাড়ি জমানোর আগে জিরো গ্র্যাভিটিতে নিতে হয়েছে প্রশিক্ষণ। সেই অভিজ্ঞতার কথাই জানাচ্ছিলেন ক্লিম শিপেঙ্কো। গত 3 মাস আমরা একটা বিস্ময়কর জগতে ছিলাম, ঘুমানোরও সময় পাইনি। তারপরও মহাকাশে প্রস্তুতির জন্য যতটুকু সময় পেয়েছি তা যথেষ্ট নয়। তবে প্রশিক্ষণের সময় বেশ উপভোগ করেন বলে জানান রুশ অভিনেত্রী ইউলিয়া পিরিশিল্ড। মহাকাশ একটি আকর্ষণীয় স্থান, সেখানে নেই কোনো সীমান্ত। অনেক বাধা থাকলেও এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। সিনেমার এই চরিত্রের জন্য 3000 মানুষের মধ্যে আমাকে বাছাই করা হয়েছে। ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছি। 12 দিনের এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মহাকাশচারী অ্যান্তন শাকপ্লেরভ। ফেডারেল স্পেস এজেন্সি, রসকসমস এবং রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1-এর যৌথ প্রযোজনা দ্য চ্যালেঞ্জ। এই সিনেমার 35 থেকে 40 মিনিটের দৃশ্য শুট হবে মহাকাশে। রাশিয়ার এই উদ্যোগের মধ্য দিয়ে এরই মধ্যে পেছনে ফেলে দেওয়া হলো মহাকাশে সিনেমা তৈরির মার্কিন উদ্যোগকে। গত বছর মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও স্পেস এক্সের মালিক এলন মাস্কের সঙ্গে যৌথভাবে মহাকাশে সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়েছিলেন হলিউডের অভিনেতা টম ক্রুজ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।